হ্যালো। কিরে, কেমন আছিস? বিন্দাস। তারপর তোর খবর কি? ভালোই। আমি তো গ্রামের বাড়িতে এসেছি, একদম পুজো পর্যন্ত আছি। তা একদিন আয়, কতদিন দেখা সাক্ষাৎ নেই। ঠিক আছে, যাব। আমারও কদিন ধরে যা প্রেশার গেল, আমিও ভাবছিলাম একটু ব্রেক নেব। বাহ, তাহলে তো ভালোই। তুই তো আমাদের গ্রামের বাড়িতে কখনো আসিসনি, এবার চলে আয়, দিব্যি লাগবে। ঠিক আছে, ডান। তুই আমাকে লোকেশনটা পাঠিয়ে দে। হ্যালো বন্ধুরা, আজ আমি মেলবেট নামে একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই, যেটি সব থেকে বিশ্বস্ত বুকমেকার পিএসজি এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলছে, এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করবার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এবং বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জিতবার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করবার সময় আমার দেওয়া প্রোমো কোড পিঞ্জিরা ব্যবহার করে প্রথমবার জমাতে পারেন ৬৬,০০০ টাকা পর্যন্ত। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলেও নিতে পারেন। আমি অনেক দিন ধরে এটা ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? গুগলে যান আর মেলবেট লিখে সার্চ করুন আর প্রথম লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন। রেজিস্ট্রেশন করবার সময় আমার দেওয়া প্রোমো কোড পিঞ্জিরা ব্যবহার করুন এবং বোনাস পান। সেই মতো দুদিন পরেই বেরিয়ে পড়লাম রায়দিঘির উদ্দেশ্যে। রোহিত ঠিকই বলেছিল, এসেই জায়গাটা ভীষণ ভালো লেগে গেল। পৌঁছাবার পরের দিন বিকালে রোহিতের সাথে গ্রামটা ঘুরে দেখতে বেরোলাম। এক জায়গায় দেখলাম একটা জঙ্গল মতন, তার ভেতরে একটা পুরনো বাড়ি। দেখেই বোঝা যায় যে সেটা অনেক দিনের পরিত্যক্ত। আচ্ছা রোহিত, ওই যে ঝোপের মধ্যে বাড়িটা, ওই বাড়িতে কে থাকে? রোহিত কেমন যেন ভয় পেয়ে গেল, তারপর বলল, ওই বাড়িতে ভূত থাকে বুঝলি। ভূত থাকে? কি সব বলছিস? এই গ্রামে এসেই শুনেছি ওই বাড়িতে একটা আত্মা থাকে। ওই বাড়িতে যে যায় সে আর ফিরে আসে না। ওটা নাকি আগে একটা অনাথ আশ্রম ছিল, কিন্তু কোনো কারণে ওটা বন্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর কিছু আমি জানি না। সবাই বলে ওদিকে না যেতে, তাই আমি যাই ঠাই না। তুইও যাস না, তাড়াতাড়ি বাড়িতে চল। আমি রোহিতের সব কথা অবাক হয়ে শুনি, কিন্তু এক অমোঘ শক্তি যেন আমাকে ভেতর থেকে ডাকছে। আমার ইচ্ছা করছিল ভিতরে একবার যাব, কিন্তু রোহিত হাত ধরে টান দিতেই আমার সম্বিত ফিরে আসে। চল চল, তাড়াতাড়ি বাড়িতে চল, সন্ধ্যা হতে চললো। সেই পুরনো বাড়িটা থেকে রোহিতের বাড়িটা খুব একটা দূরে নয়। বাড়িতে পৌঁছে জানালা দিয়ে অন্ধকারে বাড়িটার দিকে একভাবে তাকিয়ে থাকি আমি। বাইরের চাঁদের আলোতে আলো আধারি এক পরিবেশ সৃষ্টি করেছে। বাড়িটাকে খুব ভালো করে দেখা না গেলেও সেখানে যে অনেক পুরনো কারোর একটা কবরস্থান আছে সেটা বুঝতে অসুবিধে হয় না। ওখানে নাকি কোনো অতৃপ্ত আত্মা রয়েছে। অনেকে ওই বাড়িটা কেনবার চেষ্টা করেও পারেনি। রাতে মাঝে মাঝেই ভেসে আসে কান্নার শব্দ। কি রে আকাশ, তুই অন্ধকারে ওই বাড়িটার দিকে তাকিয়ে আছিস কেন? আচ্ছা, ওই বাড়িটাতে কে থাকতো বলতো? তুই সেই বিকেল থেকে ওই বাড়িটা নিয়েই পড়েছিস। ছাড় না, ওসব নিয়ে রাতের বেলা কথা বলতে ভালো লাগে না। আমি আর কথা বাড়ালাম না, দুজনে মিলে বিভিন্ন রকম কথা বলতে শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে দুই বন্ধু গল্প করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। একটা কান্নার আওয়াজে আমার ঘুম ভাঙল। কান্নার শব্দটা যেন খুব করুণ আর ভীষণ কষ্টের। আমার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। আমি খাটে উঠে বসে বোঝবার চেষ্টা করতে থাকলাম কোথা থেকে আসছে আওয়াজটা। পাশে তাকিয়ে দেখলাম রোহিত অঘরে ঘুমোচ্ছে। খোলা জানালার বাইরে থেকে আওয়াজটা আসছে বুঝতে পেরে জানালার কাছে গিয়ে বাইরে তাকাতেই আমি বুঝতে পারলাম আওয়াজটা আসছে দূরের ওই পুরনো বাড়িটা থেকে। এক অমোঘ টানে আমি আর ঘরে থাকতে পারলাম না। কেন ওই বাড়িটা আমাকে ডাকছে বা কিছু বলতে চাইছে। দরজা ঠেলে বাইরে বেরিয়ে পড়লাম আমি। কিছুটা হেঁটে অন্ধকার অতিক্রম করে পৌঁছে গেলাম সেই বাড়িটার সামনে। যেন কোনো কিছুর ভয় আমার নেই, সব কিছু খুব চেনা আমার। পুরনো দরজা সামান্য ঠেলতেই একদিকে কাত হয়ে খুলে গেল দরজাটা। ভাঙা জানালা দিয়ে চাঁদের আলো ভিতরে ঢুকছে। আসবাব বলতে তেমন কিছু নেই।
চারিদিকে ঝুল জমেছে, আর একটা দেওয়ালে একটা আয়না। কান্নার শব্দটা যেন ওই আয়নার ভেতর থেকেই আসছে। আয়নাটার কাছে গিয়ে দাঁড়াতেই আমি খেয়াল করলাম আয়নার কাঁচ একদম পরিষ্কার, এক ফোঁটাও নোংরা জমেনি তাতে। একভাবে আমি তাকিয়ে থাকলাম আয়নাটার দিকে। এরপরেই হঠাৎ একটা মুখ তাতে ফুটে উঠতে শুরু করে। ঠিক মুখ না বলে কঙ্কাল বলা চলে। ধীরে ধীরে সেই কঙ্কালের মুখে মাংস আসতে শুরু করে। আমি এবার ভয়ে আর্তনাদ করে পেছনে সরে গিয়ে চোখ বন্ধ করে ফেলি। আয়নার ভেতর থেকে একটা অবয়ব বেরিয়ে এলো। ভয় পেও না আমায়, নিজেকে কখনো ভয় পেতে হয়? আমি কয়েক মুহূর্ত পাথর হয়ে থাকলাম। এ আমি কি দেখছি? আমি তো দাঁড়িয়ে আছি আমার নিজের সামনে। অবাক হলে নিজেকেই কিভাবে দেখছো ওই ভেবে? আসলে তোমার পুনর্জন্ম হয়েছে, আমি তোমার আগের জন্ম। তুমি কে? অবাক হয়ে আমি একভাবে কিছুটা সময় আয়নাটার দিকে তাকিয়ে থাকলাম। ধীরে ধীরে আমার ভয় অনেকটাই কেটে গেল। তোমাকে সব বলবো, নিজের কাছেই আমি আজ নিজেই সবটা জানাবো। আমার নাম ছিল সীতেশ। আজ থেকে 30 বছর আগে এটা একটা অনাথ আশ্রম ছিল। এখানে অনাথ শিশুদের সাথে নিয়ে আমি থাকতাম, কিন্তু গ্রামের প্রভাবশালী মানুষদের এতে আপত্তি ছিল। তাদের ইচ্ছে ছিল অনাথরা থাকবে রাস্তাতে, ওদের আবার বাসস্থান দিয়ে কি হবে? অনাথ বলি কি এদের বাঁচার কোনো অধিকার নেই? আমরা সবাই মিলে কি ওদের একটা সুস্থ জীবন উপহার দিতে পারি না? মাথার উপর একটা হাত না থাকার কারণে যেন কেউ অপরাধী না তৈরি হয়। ওই বাপ মায়ের অনাথগুলির জন্য থাকার বন্দোবস্ত করার কি আছে? যাদের বাপ মায়ের ঠিক নেই, জন্ম দিয়ে রাস্তায় ফেলে চলে গেছে, তাদের নিয়ে অত চিন্তা করার কি আছে? বরং গ্রামের ছেলেমেয়েরা ওদের সাথে মিশলে ওদের ক্ষতি হতে পারে, বুঝছ? এসব আপনি কি বলছেন? ছোট্ট ছেলেমেয়েগুলোকে নিয়ে এইভাবে বলবেন না। ওদের বাবা মানেই তো কি হয়েছে, আমি তো আছি। এই গ্রামে থেকে অত সমাজ সেবা করলে হবে না। এই অনাথ আশ্রম আজকেই বন্ধ করতে হবে, বুঝছ? এই অনাথ আশ্রমের জন্য আপনাদের তো কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, তাহলে আপনাদের অসুবিধাটা কি? তোমাকে ভালো করে বোঝালাম, তুমি বোঝলে না। তোমার জন্য দেখছি অন্য বন্দোবস্ত করতে হবে, বুঝছ? একদিন রাতে কিছু লোক এসে আমাকে আর ওই ছোট ছোট ছেলে মেয়েগুলিকে মেরে এই আয়নার পেছনের দেওয়ালে গেঁথে দেয়। তবে থেকেই আমাদের আত্মা এইখানে আটকে রয়েছে। এরপর অনেকেই চেষ্টা করেছে এই বাড়িটার দখল নিতে, কিন্তু আমরা কাউকে নিতে দিইনি। এই কথা বলার পরেই দেখলাম আরও কিছু ছোট ছোট ছেলে মেয়ের অবয়ব দেওয়ালের ভেতর থেকে বেরিয়ে আসে। আমি সব কথা অবাক হয়ে শুনলাম। আমি 2 পা এগিয়ে আমার আগের জন্মের অবয়বকে ছুঁয়ে চোখের জল মুছে দিতে চাই, তবে ধরতে পারলাম না। ভুলে গিয়েছিলাম যে এটা একটা ছায়া। কোনো চিন্তা করো না তুমি, তোমার আমার সাধের আশ্রম আবার চালু হবে। আমি কালকেই রোহিতের সাথে কথা বলবো, তোমার ইচ্ছে পূরণ হবেই, আমি কথা দিচ্ছি। আমার এই কথা শুনে সে আর তার ছোট ছোট ছেলেমেয়েরা একসাথে হেসে ওঠে। ধীরে ধীরে সকলে অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালে সমস্ত কথা রোহিতকে বলি। তোর কথা বিশ্বাস হচ্ছে না যেন। আমার কথার দৃঢ়তায় ও যেন মেনে নেয়। ঠিক আছে, কালকে সকালেই পুলিশের কাছে যাচ্ছি। পুলিশের আদেশে দেওয়াল ভেঙে বেশ কিছু কঙ্কাল উদ্ধার করা হলো। গ্রামের সবাই এমন দৃশ্য দেখে ভাষা হারিয়ে ফেলে। সত্যি আকাশ, তুই এই বাড়িতে না এলে এত বড় একটা পাপ লোকচক্ষুর আড়ালেই থেকে যেত। আমার চেনা একটা এনজিওর উদ্যোগে বাড়িটা আবার সব হারানো শিশুদের বাড়িতে পরিণত হলো, যার নাম দেওয়া হলো নতুন আলো।